স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। শব্দের যান বের হয়ে যাচ্ছে আমার, তারপরেও কোনো রকম ছাড় পাচ্ছি না আমি। কারণ অতিশয় বিদঘুটে পরিস্থিতির শিকার হয়ে আমি আছি বড় ভাইয়ের বসের সাথে। ভাবা যায় না? আমি তো ভাবতেই পারছি না, কি একটা অবস্থা! উফ! আমি লোকটা থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করছি, দুই হাতে এলো পাতাড়ি ধাক্কা দিয়ে, কিন্তু লোকটার শক্তি সামর্থ্যের সাথে পেরেই উঠছি না। লোকটার বাহুর বল মনে হয় একটু বেশি, তার জন্যই তো লোকটার একটা হাত আমার কোমর চেপে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে আমার সামনে, আর আমি তার দুই বাহুর বন্ধনে আটকে আছি। আসলে তার সাথে আমার কি শত্রুতা আমি জানি না, কিন্তু আমার শ্বাসরুদ্ধকর পরিস্থিতি হতে খানিকটা নিস্তেজ হয়ে আসতেই লোকটা একটু এগিয়ে আসলো। আমাকে তার প্রশস্ত বুকে জড়িয়ে নিতেই হঠাৎ যেন তার ধ্যান ভাঙলো। আমাকে ছিটকে তার থেকে ধাক্কা দিতেই আমি উপর হয়ে পড়ি সিঁড়িকোঠায়। আমাকে নিচে ফেলেও যেন তার শান্তি হয়নি, বরং রাগান্বিত দৃষ্টিতে আমাকে দেখে নিজের ঠোঁট বাম হাতে মুছে হনহন করে চলে যায় সেই দিক থেকে যেখান থেকে সে এসেছিল। আর আমি লোকটার ধাক্কার তাল সামলাতে না পেরে ব্যথায় কুঁচকে উঠতে সাথে সাথে ঘুম থেকে ধরফড়িয়ে উঠে বসি বিছানায়। বাপরে, কি সাংঘাতিক স্বপ্ন দেখলাম আমি, তাও বড় ভাইয়ের বসকে নিয়েছি। স্বপ্ন যেমন তেমন ছিল, কিন্তু সেই স্বপ্নে লোকটা আমায় কিস করলো, বিষয়টা ভাবতেই আমার হাত পা শীতল হয়ে আসলো। ছি, কি জঘন্য স্বপ্ন! বেটা যদি শুনতে পারে যে আমি রাত বিরাতে তাকে নিয়ে এমন স্বপ্ন দেখে ঘুরে বেড়াই, তাহলে সে নির্ঘাত আমার জেলে পড়ে দিবে বিনা বাক্য ব্যয়। সাথে এটাও বলে দিবে আমাকে দানা পানি না দিয়ে মারতে। এক কথায় আমাকে জেলে রেখে না খাইয়ে শুকিয়ে মারার ধান্দা করবে এই লোকটা। আমি কি বুঝি না নাকি? সব বুঝি আমি। হ্যাঁ, আমাকে শুকিয়ে মারতে চায় বজ্জাত লোকটা। তাই যত কিছুই হোক না কেন, ওনাকে জানতে দেওয়া যাবে না আমার এই বাজে স্বপ্নটার কথা, নয়তো আমাকে শুকিয়ে মারার থেকে কেউ বাঁচাতে পারবে না। সবে অল্প বয়স আমার, এই বয়সে আমার এখনো দুনিয়া দেখা বাকি। আমি এত তাড়াতাড়ি মরতেও চাই না। তাছাড়া এখন নিজের খারাপ লাগছে এই ভেবে কি করে পারলাম আমি এমন একটা স্বপ্ন দেখতে, তাও আবার এমন একটা মানুষকে নিয়ে যার মধ্যে বিন্দুমাত্র ম্যানার্স নেই। মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও সে জানে না। আমার তো স্বপ্নের কথা ভাবতেই হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করতে ইচ্ছে করছে। আমার ভাবনার মাঝেই কয়েকটা বাজে দেখার জন্য ফোনটা হাতে নিয়ে স্ক্রল করতেই দেখলাম, আলো অন করতেই চোখে পড়ে ফোনের স্ক্রিনে বড় বড় করে লেখা 2:45। তার মানে এখন গভীর রাত। আর আম্মু বলে গভীর রাতের স্বপ্ন নাকি সত্যি হয়, তার মানে এই স্বপ্নটা সত্যি হওয়ার চান্স আছে। আর যদি এই স্বপ্নটা সত্যি হয়, তাহলে তো আমি বাঁচতে বাঁচতে ইন্নালিল্লাহ পড়তে হবে আবার, যে কোনো সময় কথা ছাড়াই। বাড়ি থেকে এখনো চিৎকার চেঁচামেচির শব্দ এখান পর্যন্ত আসছে। হয়তো সবাই এখন স্টেজে বসে আড্ডা দিচ্ছে। অবশ্য আমিও ছিলাম সবার সাথে, কিন্তু ভাইয়া আমায় জোর করে রুমে পাঠিয়ে দেয়। তাই বাধ্য হয়ে রেগে মেগে শাড়ি পরেই বিছানায় এলোমেলো ভাবে ঘুমিয়ে পড়েছিলাম তখন। তাই এখন ভাইয়ার বস আছে নাকি চলে গেছে তাও বলতে পারছি না আমি কিছুই। আমার এত এত চিন্তা ভাবনায় পেছনে ফেলে আবারও বাইরে বেরিয়ে পড়লাম সবার উদ্দেশ্যে। যেহেতু কাঁচা ঘুমটা ভেঙেই গেল আমার, তাই সবার সাথে আড্ডা দিব বলেই ঠিক করলাম আমি। আচ্ছা, যেতে যেতে পরিচয়টা আগে দিয়ে নিই। আমি রিক্তা ইসলাম মায়া, এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। আর যাকে নিয়ে এই ভয়ানক স্বপ্নটা দেখলাম সে হলো আমার বড় ভাইয়ের বস, আব্রাহাম রিদ খান। একজন বিজনেসম্যান মানুষ, তবে ওনার রাগটা একটু নাকের ডগায় থাকে। যা বলে তাই হতে হবে, তার উপর কোনো রকম কোনো কথা চলে না কারো। বলতে গেলে ঘাড় তার একটা মানুষ, সাথে একরোখা পদবিটাও যুক্ত করতে পারেন। সাথে লোকটা একটু সুন্দর টুন্দর আছে আবার, আসলে একটু না অনেকটাই সুন্দর। আমি প্রথম দেখায় মনে মনে এটাই ভেবেছিলাম, ছেলে মানুষ এতটা সুন্দর হয় কি করে। আসলে লোকটার উপর ক্রাশ খেয়েছিলাম আমি, তবে লোকটার স্বভাব খুব গম্ভীর প্রকৃতির। অকারণেই সারা দিনে 5টা কথাও বলে কিনা সন্দেহ আছে সবার। কথা বলতে চায় কম, আর আমি তো মাশাআল্লাহ কথা ছাড়া বাঁচাই অসম্ভব আমার জন্য। কাজের কথা হোক বা অকাজের, জবান তো আমার চলতেই হবে, নয়তো আমার পেটের ভাত সহজে হজমই হবে না। আপাতত এখন এতটুকুই থাক, বাকিটা না হয় পরে জেনে নেবেন। আচ্ছা, যাই হোক, রিদ খানকে আমি তেমন একটা চিনি না, বা এর আগে ওনার সাথে আমার কখনো কথা হয়েছে এমন কিছুও না।
আসলে আমি রিদ খানকে মাত্র কাল সকালেই দেখলাম, তাও আমার বড় ভাই মানে আরিফ ভাইয়ার হলুদ সন্ধ্যার অনুষ্ঠানে। আরিফ ভাইয়ার বিয়ে আছে, তাই সেই সুবাদে ভাইয়ার বসকে ইনভাইট করা হয়েছিল আমাদের পরিবার থেকে। রিদ খান সম্পর্কে যতটুকু আমি শুনেছি সবটাই আমার ভাইয়ার কাছ থেকে জানা। আরিফ ভাইয়া সব সময় রিদ খান সম্পর্কে বলে বেড়ায় বাড়িতে। এই জন্য মূলত রিদ খানকে দেখার প্রবল আগ্রহ ছিল আমার মনের মধ্যে, যেটা কাল পূরণ করা হলো রিদ খানকে সরাসরি দেখে। কাল আরিফ ভাইয়ার হলুদ সন্ধ্যায় এসেছিল রিদ খান, আর আমার সাথে দেখা হয়েছিল হলুদ স্টেজের সামনে। তিনি অত্যন্ত গম্ভীর মুখে একপাশে দাঁড়িয়েছিলেন চুপচাপ। ওনার পেছনে 4-5 জনের মতো বডিগার্ডও দাঁড়িয়েছিল। আমি তাদের দেখেই বুঝেছিলাম। তাছাড়া আরিফ ভাইয়া সবসময় বলতো রিদ খান বডিগার্ড নিয়ে চলাফেরা করে সেফটির জন্যে। কিন্তু আমি এখনো বুঝতে পারি না এই লোকের কেন সেফটির প্রয়োজন হয়। এই লোক তো এমনি মানুষের সাথে কথা বলে না, বোবা সেজে থাকে। তাহলে বোবা মানুষের আবার শত্রু হয় নাকি? এই তো কাল সন্ধ্যার কথা। আমি সবার সাথে হলুদের ডালা সাজিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠলাম। চারপাশে এক পলক চোখ বুলিয়ে পরিবেশটা বুঝে নিলাম। গায়ে আমার হলুদের শাড়ি পরা ছিল, মুখে ছিল হালকার উপর একটু ভারী মেকআপ। সব মিলিয়ে ঠিকঠাকই ছিলাম আমি। এক হাতে ছাড়া শাড়ির আঁচলটা ধরে অন্য হাত ফুলের থালা নিয়ে রেখেছিলাম। দু হাতই ব্যস্ত ছিল শাড়ি আর ফুলের থালা সামলাতে। আমি সবার সাথে লাইন বেঁধে স্টেজের সামনে গিয়ে দাঁড়িয়ে হাসি মুখে ফুলের থালাটা স্টেজে রেখে পাশ ফিরতেই চোখ পড়লো আমার রিদ খানের দিকে। উনি আমার দিকেই তাকিয়েছিল পলকহীনভাবে। আমি তাকাতেই চোখাচোখি হলো দুজনের। আমার হঠাৎ তাকানোতে উনি তৎক্ষণাৎ দৃষ্টি ঘুরিয়ে অন্যদিকে তাকায়, আর আমি বোকা রানী ওনার দিকে সরাসরি ড্যাব ড্যাব করে তাকিয়েছিলাম, চোখ বড় বড় করে। আসলে অনেকটা থতমত খেয়ে গিয়েছিলাম ওনাকে প্রথম দেখে। এই জন্যই সেই মুহূর্তে ওনাকে ছাড়া বাকি কিচ্ছু চোখে পড়ছিল না আমার। শুধু মনে হয়েছিল এই মুহূর্তে ওনাকে দেখা ছাড়া আমার কোনো বিশেষ কাজ হতেই পারে না। তাই নিজের মনে করেই দেখছিলাম আমি ওনাকে। আমার জীবনের প্রথম ক্রাশ নামক বাসটা আমি তখনই উদয় হয় রিদ খানকে দেখে। আমার এমন করে তাকানোতে উনি বেশ বিরক্ত হয়েছিল, তা ওনার ফেস দেখেই বুঝতে পারছিলাম আমি। তারপরেও আমার কোনো ভাবান্তর হলো না। আসলে তখন কেমন যেন তপ দেখিয়েছিলাম। এই জন্যই ওনার দিকে সরাসরি তাকানোটা আমার মাথায় কাজই করছিল না। আমার সরাসরি তাকানোতে উনি বেশ বিরক্ত হয়ে ওনার বডিগার্ডকে উদ্দেশ্য করে আমায় বলে ওঠে, ম্যানার শিখিস না আসিফ, এভাবে তাকিয়ে থাকার কি আছে? ননসেন্স। চোখ নামা আর আমার সামনে থেকে বিদায় হ। এখানে যদি আমার সামনের একটা মুহূর্ত দাঁড়িয়ে থাকতে দেখি, তাহলে আই সোয়ার আমি তোকে জুস বানিয়ে খাবো উইদাউট সুগার। কথাগুলো বলেই আমাকে আর চোখে একবার দেখে নিলেন। ওনার বডিগার্ড আসিফ ওনার কথায় কিছু বুঝতে না পেরে হা করে তাকিয়েছিল ওনার মুখের দিকে। আর আমাকে কে পায় ওনার সামনে ভো দৌড়ে লাপাতা হয়ে গিয়েছিলাম তখনই। হবই বা না কেন? কি সাংঘাতিক ব্যাপার! একটু তাকাতেই আমায় জুস বানিয়ে খেতে চায়, তাও আবার চিনি ছাড়া। ভাবা যায় লোকটা কতটা ভয়ানক। উফ! রিদ খানের সম্মুখ থেকে পালিয়ে এসে মনে মনে শপথ করেছিলাম ওনার সামনে আর যাবই না। কিন্তু আমার এই শপথটা আমি দীর্ঘস্থায়ী করতে পারিনি, কারণ যতবার আমি ছাদে উঠেছি ততবারই বেহায়া চোখ শুধু ওনাকেই দেখেছিল। তবে উনি একটাবারের জন্যও তাকাননি আমার দিকে। শুধু যে আমি একাই রিদ খানকে গিলে খাচ্ছিলাম তা কিন্তু মোটেও না। বিয়েবাড়ির সব মেয়েরা ওনাকে চোখে গিলে খাওয়া টাইপ ছিল। আমার সব কাজিনরা রীতিমতো ওনার নামের মালা জপতে শুরু করে দেয় ততক্ষণে। এতে করে অবশ্য আমার কোনো রকম নেগেটিভ রিয়াকশন ছিল না। সুন্দর মানুষ নিয়ে আলোচনা হবে, এটাই তো স্বাভাবিক। হোক সে মেয়ে বা ছেলে, একটু প্রশংসা তো থাকবেই তাদের সুন্দরের। ওনার ক্ষেত্রেও তাই ছিল। হই হুল্লোড় গান বাজনার সাথে আরিফ ভাইয়ার হলুদ ছোঁয়া শুরু হয় 12টার দিকে। সবাই একে একে আরিফ ভাইয়াকে হলুদ লাগাতে শুরু করে দেয়। আমিও ছিলাম সবার দলে। তবে স্টেজের এক পাশে বসে মুখে হাসি মুখে কাজিনদের সাথে আরিফ ভাইয়ার হলুদ পর্ব দেখছিলাম আমি। বাড়ির বড়রা লাগাচ্ছিল। আমার অমনোযোগের মধ্যেই হঠাৎ করেই আমার পাশের চেয়ারটা টেনে বসে পড়লো আমার চাচাতো ভাই জিসান। বয়সে আরিফ ভাইয়ার সমান হলেও আমার সাথে জিসান ভাইয়ের খাতির জমাতে চায় সেই শুরু থেকে। কিন্তু আমার কেন জানি জিসান ভাইয়ের অতি আধিক্যতা কোনো কালেই পছন্দ ছিল না, একদমই পছন্দ না। তাই বরাবরই তাকে এড়িয়ে চলার চেষ্টা করি আমি। কিন্তু এই মুহূর্তে সবার আড্ডা ছেড়ে উঠতেও চাই না বলে বসেই রইলাম জায়গায়। আর সেই সুযোগটাই কাজে লাগিয়ে তিনি ইনিয়ে বিনিয়ে অনেক কিছু বলছেন
আমাকে। আমিও না পেরে একটু অমনোযোগী হয়ে ওনার সেসব কথাগুলো শুনছিলাম। তবে জিসান ভাই বড় ভাই হওয়ার সুবাদে হাসি মুখে কথার উত্তরও দিচ্ছিলাম মাঝে মধ্যে। জিসান ভাইয়ের সাথে কথা বলতে বলতে একটা সময় স্টেজের দিকে তাকাতেই আমার হাসি মুখটা চুপসে যায় তৎক্ষণাৎ। কারণ আরিফ ভাইয়ার বস মানে হৃদ খান আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে কপাল কুঁচকে তাকিয়েছিল। তার দৃষ্টিতে না রাগ আর না ভালোবাসা প্রকাশ পাচ্ছিল। আমি ওনার অদ্ভুত দৃষ্টির মানে বুঝতে পারিনি তখনও। এই জন্যই আমিও খানিকটা ইতস্তত বোধ করে বারবার তাকাচ্ছিলাম ওনার দৃষ্টির দিকে। এই জন্যই বারবার চোখাচোখি হচ্ছিল ওনার অনল দৃষ্টির সাথে আমাদের দুজনের দৃষ্টি বদলের মাঝেই কেউ একজন আলতো ছুঁয়ে দেয় আমার গাল। নরম হাতের ছোঁয়া আমি তৎক্ষণাৎ চমকে উঠে নিচে তাকাতেই চোখে পড়ল 5 বছরের একটা ছোট্ট ছেলে। ছেলেটা আমার খুব আদরে, আমার বড় আপুর একমাত্র ছেলে মাহাদি সরকার। ও আমার গাল ছুঁয়ে আদরে গলায় মামুনি মামুনি ডাকছে বারবার। আমি মাহাদিকে দেখে তৎক্ষণাৎ 2 হাতে জাপটে কোলে তুলে নিলাম। আদরের সহিত ওর এগাল ওগাল পরপর করে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ও তৎক্ষণাৎ এক আঙুল তুলে ইশারা করে আরিফ ভাইয়াকে দেখায় আমায় ডাকছে বলে। আমি মাহাদিকে জিসান ভাইয়ের কাছে রেখে আরিফ ভাইয়ার উদ্দেশ্যে স্টেজের দিকে এগিয়ে গেলাম। আরিফ ভাইয়ার পাশে দাঁড়াতে ভাইয়া আমায় দেখে ঝটপট তাড়া দিয়ে বলে ওঠে, মায়া, আমাকে তাড়াতাড়ি হলুদ ছুঁয়ে নিচে চলে যেত, তোর ছাদে থাকার দরকার নেই। আয় তাড়াতাড়ি আয়, হলুদ লাগাবি। ভাইয়ার কথায় অবাক হলাম আমি। আমার ভাইয়ের হলুদের আমায় থাকতে মানা, তাও আমার নিজেরই ভাই মানা করছে। এটা আমার কাছে বেশ অপমানজনক মনে হলো। তাই রাগান্বিত হয়ে আমি অতিরিক্ত অপমানের ঘোরে রাগে মুখে কিছুই বলতে পারলাম না আরিফ ভাইকে। এই জন্যই রেগে গাল ফুলিয়ে রাগে হনহন করে চলে আসি আরিফ ভাইয়াকে হলুদ না লাগিয়ে নিজের রুমে। রাগে দুঃখে কান্না চলে আসার উপক্রম হতেই বালিশে মুখ গুজে জেদ ধরে বিছানায় পড়ে থাকতে থাকতে কখন যে এলোমেলো ঘুমিয়ে পড়েছিলাম মনেই নেই আমার ঘুমের রেশ গভীর হতেই তখনই হৃদ খানকে নিয়ে বাজে স্বপ্নটা দেখেছিলাম আমি। অবশ্য এতে আমারও দোষ ছিল, কারণ হৃদ খানকে দেখার পর থেকে সারাক্ষণ শুধু ওনাকে ভেবেই সময় পার করেছি। এই জন্যই রাতেও ওনাকে নিয়েই বাজে স্বপ্ন দেখা আমার। বর্তমান ঘুমের রেশ কাটিয়ে বাইরে বের হলাম। আমার আশেপাশে কাউকে দেখতে না পেয়ে এলোমেলো চুল আর শাড়ি নিয়েই ছুটলাম ছাদের দিকে। বেশ রাত হওয়ায় মনে করেছিলাম হয়তো আরিফ ভাইয়ার হলুদের অনুষ্ঠান শেষ, আমার কাজিনরা হয়তো সবাই মিলে আড্ডা দিচ্ছে, এই ভেবেই এগোচ্ছিলাম ছাদের দিকে। কিন্তু ছাদের সিঁড়ির কাছে আসতেই মুখোমুখি হয় হৃদ খানের সাথে। হয়তো উনিও বাসার উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছিলেন। অনাকাঙ্ক্ষিতভাবে ওনার সাথে আমার মুখোমুখি হতেই আমি খানিকটা পাথর মূর্তির ন্যায় ঠায় জায়গায় দাঁড়িয়ে গেলাম নড়াচড়াবিহীন। ওনার কুচকানো শক্ত দৃষ্টি ছিল আমার ঘুম জড়ানো চোখ মুখের দিকে। আমি ভীতু চোখে ওনাকেই দেখে আমাদের আশেপাশে তাকাই স্বপ্নের কথা ভেবে। কিন্তু আমাকে সবচেয়ে বেশি যেটা অবাক করে আর ভয়ার্ত করেছিল সেটা হলো আমার স্বপ্নে দেখা জায়গাটা আর আমাদের বাস্তবের জায়গাটা দাঁড়িয়ে থাকা আর একই জায়গা ছিল। আমি সেম জায়গায় দাঁড়িয়ে ভয়ার্ত মুখে ওনার দিকে তাকিয়েছিলাম। আমার ঠিক সামনেই সিঁড়িকোটায় উনি কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে হঠাৎই এগিয়ে আসতে লাগলো আমার দিকে দৃষ্টি স্থির রেখে। আমি ওনার এমন আগানো দেখে ভয়ে নিজের 2 হাতে তৎক্ষণাৎ ঠোঁট চেপে ধরি শক্ত করে, যাতে উনি আমাকে কোনো রকম কিস করতে না পারে। সেই জন্য আসলে আমি স্বপ্নের কথা চিন্তা করে ভয় সিটিয়েছিলাম। এই জন্যই বুঝতে পারছিলাম না যে আমার একান্ত স্বপ্নের কথা ওনার কান অবধি এখনো পৌঁছায়নি। আমার অস্থির ভয়ার্ত দৃষ্টিভঙ্গি দেখে থেমে যায় হৃদ খান। খানিকটা সময় আমাকে উনি কপাল কুঁচকে দেখে আবারও এগিয়ে আসতে চাইলো। তার ধীর হাঁটা দেখে ভয় কলিজা শুকিয়ে উঠলো আমার। তাই আর এক মুহূর্তও দাঁড়ায়নি ওনার সামনে। ভয় তখনই 2 হাতে ঠোঁট চেপে উল্টো ঘুরে দৌড়ে পালিয়েছিলাম নিজের রুমে। আমার এমন কাজে হয়তো উনি ভ্যাবাচাকা খেয়েছে, এটা আমি না দেখেও বুঝতে পারি। খেলে খাক, আমার কি তাতে? আমি বাঁচলেই হলো, বাকি সব গোল্লায় যাক। আসলে একটা কথা আছে না, চাচা আপন জান বাঁচা। এই মুহূর্তে আমার দশা হয়েছে সেই অবাস্তব কাল্পনিক হৃদ খানের কিস থেকে বাঁচার জন্য আমার এত অস্থিরতা এখন। ঘুম ঘুম চোখে হাতে ব্রাশ নিয়ে সারা বাড়ি ঘুরঘুর করছি আমি। সাথে বাড়ির ডেকোরেশনেও চোখ বুলিয়ে চলেছি। ভাইয়ার বিয়ের জন্য খুব সুন্দর করে সাজানো হয়েছে বাড়িটি। আমাদের বাড়িটা বেশ বড় তা কিন্তু নয়,
আমরা মধ্যবিত্ত পরিবারের বাসিন্দা, অল্প স্বল্পতায় আমাদের আনন্দ বিরাজ করে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। 2 তলা বিশিষ্ট বাড়িটা আমাদের, উপর নিচ মিলিয়ে 8 বিশিষ্ট রুম রয়েছে এই বাড়িতে। ভাইয়া আমি উপরে থাকলেও মা বাবা উপরে থাকতে নারাজ, তাই তারা দুজনই নিচ তলার বাসিন্দা। বাকি রুমগুলো অতিথিদের জন্য বরাদ্দ রাখা হয়েছে, তবে খাওয়া দাওয়ার পর্বটা আমাদের নিচেই করতে হয়। মাঝে মাঝে মনে হয় আমি নিজ বাড়িতেই ভাড়াটিয়া হিসেবে রয়েছি। ওই যে যখন ভাইয়ার সাথে নিচে খাবার খেতে আসি, তখন নিচে বাড়িতেই ভাড়াটিয়া টাইপ একটা ফিলিংস আসে। যাই হোক, আমাদের বাড়ির বাইরের ছোট্ট একটা বাগানও আছে। এতেই আমাদের খুশির ঢের পড়ে বাগানের আঙিনায়, আর সেই খুশিতে 2 হাতে মুঠোয় করে ছড়িয়ে দেয় সবার মাঝে। এবারও তাই হচ্ছে ভাইয়ার বিয়ে নামক আমেজের মাধ্যমে। আত্মীয় স্বজনরা সবাই এসেছে ভাইয়ার বিয়েতে। সবাই আনন্দে মুখরিত হয়ে আন্দোলন শুরু করে দিয়েছে সর্বাধিক থেকে। হই হুল্লোড় চেঁচামেচি, মেতে উঠেছে সবাই। বড়রা কাজে আর ছোটদের আনন্দের মাধ্যমে প্রকাশ পাচ্ছে এই আন্দোলন। আর আমি ঘুম ঘুম চোখে সবাইকে এক পলক পর্যবেক্ষণ করে নিলাম। সবাই যার যার মতো করে ব্যস্ত হয়ে উঠেছে, তাই তাদেরকে তাদের মতো করেই থাকতে দিয়ে ঢুলতে ঢুলতে এগিয়ে গেলাম ভাইয়ার রুমের দিকে। উদ্দেশ্য ভাইয়ার রুমে ফ্রেশ হব, কারণ নিজ রুমের অবস্থা করুন। আমার সব বান্ধবীরা ভিড় জমিয়েছে সেখানে, তাই বাধ্য হয়ে যেতে হচ্ছে আমাকে ভাইয়ার রুমে। আপাতত কেউ থাকবে না, তাই চুপি চুপি গিয়ে ফ্রেশ হয়ে চলে আসবো সেখান থেকে। ধীর পায়ে এগিয়ে গেলাম ভাইয়ার রুমের দিকে। বিনা বাক্য শব্দ ব্যয় আস্তে করে দরজা খুলে ঢুকে পড়লাম ভাইয়ার রুমে। পরে আস্তে করে দরজাটা লাগিয়ে পেছন ফিরে তাকাতেই চোখ পড়লো আচ্ছন্ন রুমটার দিকে। সাথে বেডে কেউ একজন কাঁথা মুড়িয়ে উপুর হয়ে ঘুমোচ্ছে। আমি এক পলক তাকিয়ে থেকে ভাইয়া হবে ভেবে ওয়াশরুমের দিকে পা বাড়াই, কারণ আমি জানি ভাইয়া ছাড়া ভাইয়ার রুমে একটা মাছি কেউ আসতে দেয় না। তাই নিশ্চিত হয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে ভাইয়ার রুমে আয়নার সামনে এলোমেলো চুলগুলো ছেড়ে দিয়ে নিজ হাতে হালকা হালকা গুছিয়ে নিচ্ছি। তখনই টুং শব্দ কানে আসতেই চমকে পাশে ফিরে তাকাই আমি। ভাইয়া তখনও উপর হয়ে শুয়ে আছে, আর ভাইয়ার মোবাইলে মেসেজ আসছে সেই কখন থেকে। সেই দিকে তার কোনো খেয়ালই নেই। খেয়াল থাকবেই বা কী করে? নিশ্চিন্তে সারা ভাবির সাথে প্রেমময় কথা বলে বলে পার করেছে, তাই তো এখন অবধি ঘুমোচ্ছে পড়ে পড়ে। আল্লাহ, কি প্রেম ভাবা যায়! বারবার টুংটুং শব্দে কৌতূহল চোখে কপাল কুঁচকে এলো আমার। এত কিসের মেসেজ আসছে ভাইয়ার? 5 সেকেন্ডও দম নিতে পারছে না ব্যক্তিটি। পরে ভাবি হতে পেরে ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি, কারণ নিশ্চিত ভাবি কোনো প্রয়োজনে ভাইয়াকে এত এত মেসেজ করছে। তাই নিজের শত শত চিন্তা পেছনে ফিরে এগিয়ে গেলাম বিছানার উপর ফোনটার দিকে। ফোনটা ভাইয়া পাশে বালিশের নিচে হবে, কারণ শতটা সেখান থেকেই আসছে। তাই ভাইয়ার মাথা উপর দিয়ে ঝুঁকে উপর হয়ে ফোনের জন্য হাত বাড়াই আমি। ভাইয়া উপর হয়ে শুয়ে থাকায় ভাইয়ার মাথা আমার পেটের নিচে, তবে কোনো রকম স্পর্শ লাগেনি ভাইয়ার সাথে। নিজের মতো করে ফোনটা খুঁজে চলেছি আমি, কিন্তু বারবার ব্যর্থ হতে হচ্ছে আমায়। এদিক ওইদিক ফোন খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছি আমি। তারপর অনাকাঙ্ক্ষিত ফোনটি অনুসন্ধান চালিয়ে যাচ্ছি আমি। ব্যর্থ হয়ে ধূপ করে বসে পড়লাম ভাইয়ার মুখের সামনে। চারপাশে অন্ধকার হওয়ায় ভাইয়ার চেহারাটা স্পষ্ট দেখতে পাচ্ছি না আমি, আর না দেখতে চাইছি। নিজের মতো করে আস্তে আস্তে ভাইয়ার মাথার নিচে বালিশটা উঁচু করে চুপি চুপি দেখতে লাগলাম। আমার এমন চুপি চুপি কাজে নড়ে চড়ে ওঠে ভাইয়া। ঘুমের ব্যাঘাত ঘটায়, নড়ে চড়ে আবারও আগের ন্যায় ঘুমিয়ে পড়ে। আমি ভীত চোখে কিছুক্ষণ থেমে থেকে আবারও নিজের মতো করে খোঁজা শুরু করেছি। অপ্রত্যাশিত ফোনটা খুঁজে না পেয়ে বিরক্তি নিয়ে নিজের মাথাটা খানিকটা উঁচু করে দেখতেই ঘটে গেল অপ্রত্যাশিত একটা কাজ। আমার ঠোঁটের মুহূর্তেই কারোর ঠোঁট ছুঁয়ে গেল। একত্রিত হলো দুজনের ঠোঁট। আমি মাথা উঁচু করতেই উনি নিজের মাথা উঁচু করেন, হয়তো কে ওনার সামনে আছে সেটা দেখার জন্য। তখনই ঘটে এই অপ্রত্যাশিত কাজটি। আমি পাথরের মূর্তির মতো ফ্রিজ হয়ে ঠায় জায়গায় বসে রইলাম। এমন অপ্রত্যাশিত কাজের জন্য মনে হয় ব্যক্তিটাও প্রস্তুত ছিল না। আমার সাথে সাথে ব্যক্তিটাও শকড আছেন। নিজের শকড হওয়া ধাপটা কাটাতেই ব্যক্তিটাকে না দেখে তাড়াতাড়ি করে উঠে দাঁড়িয়ে উল্টো ঘুরে দৌড় দিতে যাব, এমন সময় কেউ আমার হ্যাঁচকা টানে বিছানায় ফেলে আমায় ঝাপটে ধরে বিছানার সাথে।
কিছু বুঝে ওঠার আগেই আমার সাথে এমন কাজটা ঘটায় ভড়কে যাই আমি, মুখে যে চোখ বন্ধ করে আছি। আর সাথে এটাও ভাবছি যে ভাইয়া তো আর যাই হোক আমার সাথে এমনটা করবে না, নিজের বোনের সাথে তো আর। ছি ছি, কি সাংঘাতিক কাণ্ড। কিন্তু ভাইয়ার রুমে যদি ভাইয়া না থাকে তাহলে কে ছিল ব্যক্তিটা? কাকে আমি চুমু খেলাম? নিজের জীবনের প্রথম চুমু এইভাবে খেয়ে নিলাম। না, এই চুমু মানি না আমি। আমি চুমু হবে তো। বাকি কিছু চিন্তা ভাবনা করার আগেই কেউ আমার গাল চেপে ধরে শক্ত হাতে, ব্যথায় আমার জান যায় যায় অবস্থা। তখনই সামনে থাকা ব্যক্তিটার কর্কশ কণ্ঠ আমার কানে আসতেই চমকে ওঠে, সাথে সাথে সামনের দিকে তাকাই। তখনই চোখে পড়ে হৃদ খানকে। উনি শক্ত হাতে আমার বিছানার সাথে চেপে ধরে রেখেছেন। আমি করুণ চোখে তাকাতেই উনি রাগে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, লিমিটের বাইরে থাকা কোনো কিছুই পছন্দ না আমার, তোকেও না। চিপ টাইপের মেয়েদের আমার কোনো কালেই পছন্দ না। তোর মতো মেয়েদের আমি জাস্ট ঘৃণা করি, অন্য কিছু না। আমার থেকে দূরে থাকবে, নয়তো শরীর একদম আগুন ধরায় দিব। ওনার এমন কথা আমি মুহূর্তেই বাক রুদ্ধ হয়ে গেলাম। কি এমন করেছি আমি যাতে উনি আমায় এতটা খারাপ দৃষ্টিতে দেখছেন? আর আজ যেটা হয়েছে সেটা আমি ইচ্ছে করে তো করিনি, সেটা এমনি এমনি হঠাৎ করেই হয়ে গেছে। তাই বলে উনি আমাকে এইভাবে বলবেন? ওনার কথায় আমি করুণ কণ্ঠে বলে উঠি, আপনি আমার সাথে এমন বাজে ব্যবহার কেন করছেন? কিছুক্ষণ আগে যেটা হয়েছে সেটা আমি ইচ্ছে করে করিনি। আমি তো ভাইয়ের ফোন খুঁজতে এসে এটা হয়ে গিয়েছে। আমার এমন কথায় উনি আরো খানিকটা এগিয়ে এসে আমার দিকে ঝুঁকে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গালে থাকা হাতটা সরিয়ে নেয় আস্তে করে। পরে কিছু একটা ভেবে সাথে সাথেই আমার গলা চেপে ধরে শক্ত হাতে রাগে রি রি করতে করতে বলে ওঠে, তোর লিমিটের বাইরে আমি বাজে, আমি কতটা ভয়াবহ তা তোর চিন্তার বাইরে। তাই নিজেকে বারবার আমার সামনে প্রেজেন্ট করাটা বন্ধ কর। আমাকে ধ্বংসলীলায় মেতে উঠতে বাধ্য করিস না, এতে তুইও বাঁচবি, সাথে তোর আশেপাশের আপনজনও। তোর মতো মিডল ক্লাস থেকে বিলং করি না আমি, হ্যাঁ? তাই এই ভদ্র থেকে অভদ্রতার খেলতায় আমার মাঝে বেশি। তোদের মতো এক ঢোক পানি খেতে সারাদিন ভেবে পার হয় না আমার। সমাজ সোসাইটির চিন্তা আমার নাই। তাই আমাকে আমার মতো করে থাকতে দে, আর নিজের এই পচা শরীরটা নিয়ে অন্য কোথাও গিয়ে ঘুরে বেড়া। কথাগুলো বলেই আমায় ছেড়ে উঠে পড়েন বিছানা থেকে। আমার দিকে না তাকিয়ে দ্রুততার সঙ্গে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। আর আমি বিছানায় শুয়ে নীরবে চোখের পানি বিসর্জন করছি আর ভাবছি কি এমন করেছি যার জন্য উনি এতটা বাজে ব্যবহার করছেন আমার সাথে। কিসের এত রাগ ঝাড়লেন উনি আমার উপর? আমি তো আগে কখনো দেখিনি ওনাকে, না কখনো সামনে গিয়েছি ওনার। তাহলে কেন উনি আমায় বারবার বলছেন ওনার সামনে নিজেকে প্রেজেন্ট না করতে? দুঃখে কষ্টে ভারাক্রান্ত মন নিয়ে বিছানা থেকে উঠে বসলাম আমি। দুই হাতে নিজের চোখ মুছতে মুছতে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য নিজের রুমে যাব আর পেছনে ফেলে যাব অসভ্য বাজে লোকটাকে। আর যাই কিছু হোক না কেন, এই রুমে যা হয়েছে কাউকে কিচ্ছু বলা যাবে না। এতে করে ভাইয়ার বিয়ের আর চাকরি দুটোতেই ব্যাঘাত ঘটতে পারে। তাই আমার চুপ থাকাই শ্রেয়। আর সবচেয়ে বড় কথা, আমি এই খারাপ লোকের সামনে যাবই না আজকে। ভালো ভালো ভাইয়ার বিয়েটা মিটে যাক, তারপর আর ওনার দেখতেও হবে না আমার ওনাকে। এমন সব চিন্তা ভাবনায় মন স্থির করে যেতে লাগলাম নিজের রুমের দিকে। আর পেছনে ফেলে গেলাম হৃদ খান নামক গুন্ডাটাকে, বেয়াদব লোক। রাস্তার পাশে কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছি আমি, চোখে মুখে হালকা বিরক্তি। আর আমার এই বিরক্তির কারণ হলো আমার পঞ্চবান্ধবীরা। আজ শিলার জন্মদিন, তাই আজ আমি সহ বাকি 4 বান্ধবী মিলে ওকে নিয়ে রেস্টুরেন্টে যাব। পরে সেখান থেকে ঘুরোঘুরি করে, এটাই আমাদের প্ল্যানিং ছিল। সাথে ছিল ষষ্ঠ বান্ধবীরা একসাথে শাড়ি পরবো। শাড়ির কালার থাকবে সিঁদুর লাল। সবই ঠিকঠাক আছে, শাড়িও পরেছি, কিন্তু আমার গুণধর বান্ধবীরা এখনো আসার নাম নিচ্ছে না। আর আমি সেই কখন থেকে পাজি মেয়েদের জন্য অপেক্ষা করছি, সেই দিকে কারো কোনো খেয়ালই নেই। সবাইকে সকাল 10টার দিকে থাকতে বলা হয়েছে, অথচ এখন আমি আর শিলা ছাড়া বাকি সব হাওয়া হয়ে গেছে। এক ঝাঁক রাগ নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি আমি আর শিলা। খানিক বাদে এক এক করে হাজির হতে থাকে আমার অতি গুণধর বান্ধবীরা। ওদের দেখেই মেজাজ খারাপ হয়ে যায় আমার। আমি কপট রাগ দেখিয়ে বলে উঠি, সেই আপনারা এসে ধন্য করেছেন আমাদের, না আসলে কি আর করা থাকতো বলেন? আমরা তো অতি ধন্য আপনাদেরকে পেয়ে। আমার এমন রেগে যাওয়াতে মুহূর্তেই সবার চোখে মুখে ও অপরাধী আর অসহায় বোধটা ফুটে ওঠে। কি করেছে বুঝতে পেরে এক পলক শিলার দিকে তাকিয়ে আমায় উদ্দেশ্য করে রূপা বলে ওঠে,
সরি রে, বুঝতে পারিনি এতটা লেট হয়ে যাবে। প্লিজ প্লিজ ক্ষমা করে দে, আর রাগ করে থাকিস না জানো, প্লিজ। বলে রুহি সহ বাকি সবাই জাপটে ধরে আমায় আর শিলাকে। নিজের রাগটা আর ধরে রাখতে পারলাম না, পঞ্চবান্ধবীর সাথে মেতে উঠলাম আনন্দে। পরে একসাথে বেরিয়ে পড়লাম গন্তব্যহীন মঞ্জিলের দিকে। খাওয়া দাওয়া আড্ডায় মেতে উঠেছি আমরা ষষ্ঠ বান্ধবীরা। গুলশান 2 নম্বর সেক্টরে একটা রেস্টুরেন্টে আমাদের এই আড্ডার আসর জমে উঠেছে। আমাদের সেই আড্ডায় আমরা সবাই মত্ত হয়ে আছি, আর আমাদের সেই আড্ডায় ব্যাঘাত ঘটে পাশ থেকে কেউ চেয়ার টেনে বসে পড়ায়। চেয়ারের শব্দ কানে আসতে সবাই চমকে পাশ ফিরে তাকাই। তখনই চোখে পড়লো জিসান ভাইয়ার হাসি মুখ। উনি হাসি মুখেই আমাদের দিকে তাকিয়ে আছে। ওনাকে এইখানে দেখে আমরা সবাই সাথে সাথে থমথমে খেয়ে গেলাম, কারণ জিসান ভাইয়াকে এই মুহূর্তে এখানে কেউ আশা করিনি আমরা। আমাদেরকে এভাবে থতমত খেতে দেখে নড়ে চড়ে বসে জিসান ভাইয়া। ভাইয়াকে নড়ে চড়ে বসতে দেখে শিলা ইতস্তত বোধ করে আমাদেরকে জানায় ও নাকি জিসান ভাইয়াকে আসতে বলেছিল। শিলার এই অতি আদিক্ষেতা পছন্দ হলো না আমার, তাই নিজের বিরক্তি ভাবটা মুখে প্রকাশ না করে জিসান ভাইয়াকে সাই জানালাম আমি। হাসি ঠাট্টায় গল্পের সময় পার করছি আমরা। তখনই বিকট শব্দ কানে আসতেই আমরা চমকে পেছন ফিরে তাকাই, আর সাথে সাথে সবার চোখে মুখে ভয় আর আতঙ্কিত ছাপ ফুটে ওঠে। কারণ কয়েকজন কালো পোশাকধারী লোক একটা লোককে নিজের ইচ্ছে মতো করে রক্তাক্ত করেছে রেস্টুরেন্টের ভেতরে, সাথে রেস্টুরেন্টের ভেতরে সব কিছু ভাঙচুরও করছে। তাতে কিছু বলা বা করার সাহস কারোই হচ্ছে না, সবাই ভয়ে সিটিয়ে আছে, সাথে তরতর করে কাঁপছে সবার হাত পা। তাদের সামনের ব্যক্তিটাকে দেখে যার যার জায়গায় ঠায় দাঁড়িয়ে, আর তাদের সামনে একটা চেয়ারে আরাম করে পায়ের উপর পা তুলে বসে আছে তাদের বস। আমরা তাদের পেছনে হয় বসের ফেসটা দেখতে পারছি না। ব্যক্তিটাকে আরো কিছু কালো পোশাকধারী বডিগার্ড চারপাশে ঘিরে দাঁড়িয়ে আছে। ব্যক্তিটা গম্ভীরভাবে এক হাতে একটা ছোট্ট বল ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। ওনার এমন কাজে মনে হচ্ছে এখানে কোনো কিছুই হচ্ছে না, সবটাই স্বাভাবিক। বডিগার্ডদের এমন হৃদয়বিহীন মারে আর রক্তাক্ত ব্যক্তিটির আর্ত চিৎকারে মুহূর্তেই কলিজাটা কেঁপে কেঁপে উঠছে আমার। রক্তে আমার প্রচন্ড রকম ফোবিয়া আছে, তাই ভয়ে চোখ ঝাপসা হয়ে আসছে আমার কপালে বিন্দু বিন্দু ঘাম বাসা বেঁধেছে। হাতের উল্টো পিঠে নিজের কপালের ঘামটা মুছে দ্রুত এগিয়ে গেলাম সেই দিকে। সামনে এগিয়ে দাঁড়াতেই চোখে পড়ে আবারও সেই রক্তাক্ত ব্যক্তিটিকে। বডিগার্ডগুলো নির্দয়ভাবে মারছে ব্যক্তিটাকে। সবাই সবটা দেখছে, কারো মুখে কোনো কথা নেই, আর না আছে কোনো প্রতিবাদ। পরিবেশটা নীরব, থমথমে, চারিদিকে নিস্তব্ধ হয়ে আছে। শুধু রক্তাক্ত ব্যক্তির আর্তনাদ ভেসে আসছে সবার কানে। তখনই চেয়ারে বসে থাকা লোকটা উঠে দাঁড়ায়, রক্তাক্ত ব্যক্তিটার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে পাশে থেকে এক হাত বাড়িয়ে দেয়। তখনই পাশ থেকে একজন বডিগার্ড দ্রুততার সঙ্গে একটা বন্দুক হাতে ধরিয়ে দেয় তার। বন্দুকটা হাতে পাওয়ার সাথে সাথেই তাক করে ফ্লোরে পড়ে থাকা ব্যক্তিটার দিকে শুট করার জন্যে। এমন পরিবেশ দেখে ভয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে কাঁপা কাঁপা স্বরে বলে উঠি আমি, প্লিজ মারবেন না ওনাকে, উনি মরে যাবে তো, ছেড়ে দিন ওনাকে প্লিজ। আমার এমন হঠাৎ কথা বলায় সবাই চমকে আমার দিকে তাকায় চোখ বড় বড় করে। এই মুহূর্তে আমার এরকম কথাগুলো বলে তাদের কাজের ব্যাঘাত ঘটানোটা মোটেও ঠিক হয়নি, তা সবার ফেস দেখেই বোঝা যাচ্ছে। হয়তো আজ আমারও রক্তাক্ত ব্যক্তিটার সাথে শেষ দিন হবে। আমার এমন কথায় সামনে থাকা ব্যক্তিটা ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকাতেই আমি মুহূর্তে শকড হয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম, কারণ আমার সামনে রিদ খান দাঁড়িয়ে আছে, হাতে বন্দুকটা রক্তাক্ত ব্যক্তির দিকে তাক করে। উনি আমাকে এখানে এই মুহূর্তে দেখবে হয়তো আশা করেনি, তাই আমাকে দেখার সাথে সাথেই কপাল কুঁচকে এলো ওনার। পরে আমার দিকে তাকিয়ে থেকে ওপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে আমাকে দেখে নেন উনি। আর আমি তো ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আছি ওনার সামনে। রিদ খানকে আমি আমার ভাইয়ার বিয়ের পরে আর দেখিনি এক মুহূর্তের জন্যও। ভাইয়ার বিয়ে হয়েছে আজ 1 মাসের বেশি হবে, সবটাই স্বাভাবিক আছে, কিন্তু আবারও রিদ খানের সামনে দাঁড়িয়ে পড়বো কখনো ভাবিনি আমি। এবার কি হবে আমার? কে বাঁচাবে আমায় এই রিদ নামক ব্যক্তিটার কাছ থেকে, ভয়ঙ্কর ব্যক্তিটার কাছ থেকে? আমি ওনাকে এমন অবস্থায় দেখে মুহূর্তেই আমার ভয় লাগার ধাপটা কয়েক গুণ বেড়ে যায়। কারণ ওনার ভাষ্য মতে যদি পরে কখনো ওনার সামনে আমি পড়ি, তবে সেই দিনই হবে আমার শেষ দিন। আর আজকে ওনাকে আমি এই রূপে দেখবো ভাবতেও পারিনি। ওনাকে দেখে আমার কপাল বেয়ে ঘাম ঝরতে লাগলো। পরে টলমলো চোখে এক পলক ফ্লোরে পড়ে থাকা ব্যক্তিটাকে দেখে আবারও ওনার দিকে তাকাই।
উনি তখনও শান্ত দৃষ্টিতে আমার দিকেই তাকিয়েছিল। ওনাকে এমন করে আমার দিকে তাকাতে দেখে আমি বারবার কেঁপে কেঁপে উঠছি। আমাকে কাঁপতে দেখে জিসান ভাইয়া পাশ থেকে আমার দুবাহু চেপে ধরে শক্ত করে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।